স্বাগত জানাচ্ছি নির্বাচনী পথচলা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তোহা খান তামিম। শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনামগুলো। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি। বিএনপিতে আনন্দের জোয়ার। রাজধানী ৩০০ ফিটে মঞ্চ তৈরির ব্যস্ততা। ৫০ লাখ মানুষ সমাগমের আশা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি। সরকারের অবহেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ। জমিয়তে উলামাকে ৪টি আসন ছাড়। ভালো ভোটের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘোচাতে চান সিইসি। দায়িত্ব পালনে কঠোর পদক্ষেপ গ্রহণে কমিশনের সমর্থন চাইলেন আইজিপি। এবং কৃষি ও চা অর্থনীতিতে এগিয়ে গেলেও কাঠামোগত উন্নয়নে পিছিয়ে পঞ্চগড়। শিল্প প্রতিষ্ঠানের অভাবে বাড়ছে বেকারত্ব। বঞ্চনা ঘোচাতে বিশেষ পরিকল্পনা নেয়ার তাগিদ। উত্তরের হিমেল হাওয়ায় জুবুথুবু অবস্থা জনজীবন, সেই সাথে যোগ হয়েছে নির্বাচনী উষ্ণতা। আর এই দুয়ে মিলে একেবারে বেশ জমে উঠেছে ভোটের আলাপ। স্বাগত জানাচ্ছি হিমালয় কন্যা খ্যাত এবং সীমান্তবর্তী জেলা পঞ্চগড় থেকে। শুরু করছি সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনে পথচলা। আর আজকে আমরা চলে এসেছি ঠিক পঞ্চগড়ে রয়েছে দুইটি সংসদীয় আসনের মধ্যে এই মুহূর্তে আমরা সংসদীয় এক আসনে অবস্থান করছি। আমরা ঠিক এক আসনের অর্থাৎ পঞ্চগড় জেলার যে সদর উপজেলা রয়েছে সেই সদর উপজেলার স্টেশন বাজার এলাকায় আমরা চলে এসেছি। আমরা লক্ষ্য করছি এখানে একটি চায়ের আড্ডা চলছে এবং এই চায়ের আড্ডা বেশ জমে উঠেছে। এখানে দেখা যাচ্ছে নানা শ্রেণী পেশার মানুষ, নানা বয়সের মানুষকে আমরা দেখতে পাচ্ছি। আমরা কয়েকজনের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাদের ভাবনাটা কি, তারা কিভাবে ভাবছেন, এই জেলা নিয়ে তাদের আসলে পরিকল্পনা কি। এই যে সামনে নির্বাচনে নিশ্চয়ই ভোট দিতে যাবেন, আপনাদের ভাবনাটা কি? আমি প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে আমি শুরু করতে যাচ্ছি যে একটা বাংলার একটা প্রবাদ দিয়ে, যে আমাদের দেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু। তো এই হাডুডু খেলার প্রধান ধরনই হচ্ছে বিজয়ীকে টেনে পিছনে নিয়ে আসা। তো সম্প্রতি আমাদের বাংলাদেশে হাদি ভাই তাকে আমরা আপনার বাইরের লোক যে মারা ফেলছে, হত্যা করা হয়েছে, তো এই বিষয়টাতে আমি খুবই মর্মাহত এবং আমি তার রুহের মাগফিরাত কামনা করি। এবং এই যে আমাদের হাদি চলে গেলেন, তাকে আসলে শহীদ করা হলো বা হত্যা করা হলো, তার যে আদর্শে বা তিনি যে বাংলাদেশ স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন আসলে কি? সামনে নির্বাচনে আপনাদের ভাবনাটা কি? সেটাই আমি বলতে চাচ্ছি যে আমরা এখন ইয়াং সমাজকে নতুনত্ব দেখতে চাই আর কি, নেতৃত্বটা আমরা ইয়াং দেখতে চাই। কারণ আপনি ছোট্ট একটা কথা বলি যে আমার 80 সাল 90 সালে আমার পিতা আমার সংসারকে যেভাবে চালাচ্ছে, আর 2025 সালে আসে যদি পিতা সেইভাবে চালাতে চাইলে কিন্তু হবে না। আমাকে নতুনত্ব আনতে হবে। যেখানে বিশ্ব বর্তমানে এআই দিয়ে পুরো বিশ্ব কায়েম করতেছে, সেখানে আমরা এখনও সংসদে একটা চেয়ারের জন্য মারামারি করতেছি। এটা আসলে একটা আমার কাছে খুবই দুঃখজনক মনে হয় যে দেশকে কীভাবে আমরা আগায় নিয়ে যাব, এই মনোবলটি কারোর ভিতরে পাই না আমি। আমার কথা এমন নেতা হওয়া লাগবে যে নেতা 2025-এর কথা চিন্তা করে 2030 বাস্তবায়ন করবে। সেই ধরনের নেতা আমরা বর্তমান বাংলাদেশে চাই। আমরা সেই 80 সালের সেই পুরাতন নেতাই মডিফাই করে আনবে, সেটা আমরা চাই না। আমরা চাই যে দেশটাকে 2030 সালের অ্যাডভান্স যে চিন্তা করবে সেই ধরনের নেতা আমরা চাই। হ্যাঁ, প্রবীণদের আমাদের দরকার আছে, এখানে বলবো না যে প্রবীণদের আমাদের প্রয়োজন নাই। প্রবীণদের কোথায় লাগবে? যেখানে আমরা আটকে যাব, ইয়াংরা যেখানে আমরা আটকে যাব, সেখানে প্রবীণদের কাছ থেকে আমরা সহযোগিতা নিব, যে এটা কীভাবে আপনারা সলভ করছে। অর্থাৎ প্রবীণদের অভিজ্ঞতা এবং তারুণ্যের যে শক্তি, এই দুয়ে মিলে বাংলাদেশ গঠন করবে, এটি তিনি আসলে বলতে যাচ্ছেন। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ঠিক একেবারে জুবুথুবু অবস্থা, সবাই ঠান্ডায় কিন্তু বেশ বলা যায় যে জমে আছে। অর্থাৎ পঞ্চগড়ের যে হিমালয়ের যে হিমেল হাওয়া। আমার হাতের বামে একটু যেতে চাই, কয়েকজন তরুণ নেতৃত্বকে আমরা লক্ষ্য করছি, দেখতে পাচ্ছি। আপনাদের আসলে সামনে কেমন বাংলাদেশ আপনারা পেতে চান? জি, আমরা চাই যে অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ, আমরা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য নতুন কাউকে চাই যারা দেশের জন্য কাজ করবে এবং বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে কাজ করবে। আমাদের উত্তরের জেলা পঞ্চগড়, আমরা দীর্ঘদিন ধরেই একটা সবচেয়ে সমস্যা হচ্ছে যে স্বাস্থ্য খাত।
আমাদের পঞ্চগড়ের মানুষ যে 13 লক্ষ মানুষ এখানে ওই ইয়াতে আপনার ডক্টর নেই। আমাদের এই 13 লক্ষ মানুষের মধ্যে নাই একজন অর্থোপেডিক্স ডক্টর, নাই একজন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর, নাই একজন নিউরো মেডিসিন ডক্টর স্ট্রোক। আমাদের যারা বিগত দিনে যারা এমপি ছিলেন তারা ঘরে বসেই তারা ঢাকায় চিকিৎসা নিতেন। আমরা চাই আমাদের এই পঞ্চগড় 1 আসনে যারা সামনের দিনে নেতৃত্ব দিবে তারা যেন আমাদের চিকিৎসাটাকে নিয়ে চিন্তা করে। জি, অসংখ্য ধন্যবাদ। এই জেলায় নানা রকম সমস্যা রয়েছে, কথা বলছিলাম তরুণ সমাজের সাথে যাদের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা একটু কর্মসংস্থান অর্থাৎ এই জেলার কর্মসংস্থানের কি অবস্থা সেই বিষয়ে কথা বলতে চাই, জানার চেষ্টা করব। বেশ কয়েকজন এখানে বসে আছেন, আমি একটু কথা বলার চেষ্টা করব। আপনার নাম কি এবং আপনি কি করছেন? আমি আজহারুল ইসলাম জুয়েল, আমি একজন শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক। এই জেলার অর্থাৎ এই পঞ্চগড়ে যে কর্মসংস্থানের কি অবস্থা আপনি একটু বলবেন? পঞ্চগড়ে কর্মসংস্থান আসলেই আমাদের যে বেকার সমস্যা যে তো প্রকট পঞ্চগড়ে, বিশেষ করে শিক্ষিতের হার কিন্তু পঞ্চগড়ে ইদানিং অনেক বেড়ে গেছে। বাট এখানে যে মানে কর্মসংস্থান সেটার ঘাটতি আছে, এবং বিশেষ করে সুগার মিলের ব্যাপারে এখানে প্রায় অনেক শ্রমিক কাজ করতো, সেটা কয়েক বছর থেকে বন্ধ হয়ে আছে, যেটা চালু করে একান্ত প্রয়োজন। এটি বন্ধ হয়ে আছে কেন, কি কারণে বন্ধ হয়ে আছে? এটা তো নীতি নির্ধারকরা বলতে পারবেন, তবে এখানে তাদের অজুহাত, বিভিন্ন অজুহাত ছিল, হয়তো ঠিকমতো মানে চাষা মানে ইক্ষু প্রয়োজন মতো পেত না, অথবা মানে কোনো মানে এক কথায় ব্যবস্থাপনার কোনো ঘাটতি থাকতে পারে, সেটা আমি ব্যক্তিগতভাবে জানি না। তো এইখানকার ওই সুগার মিলটা যদি চালু করা হতো, এইখানকার কর্মসংস্থান বিরাট একটা কর্মসংস্থানের সুযোগ হইতো। তাছাড়া এখানে এই যে আমাদের যে তেঁতুলিয়া থেকে পঞ্চগড় পর্যন্ত, এটা কিন্তু একটা পর্যটন, পঞ্চগড় একটা পর্যটন এলাকা হিসাবে চিহ্নিত, এবং এখানে প্রতি বছর জানেন বহু পর্যটক এখানে আসে, দেশি বিদেশি। কিন্তু এখানে পর্যটনের যে ব্যবস্থাপনা সেটা কিন্তু এখনও গড়ে ওঠে নেই। যেটা পর্যটন যে ব্যবস্থাপনাটা গড়ে উঠতো সরকারি এবং বেসরকারি পৃষ্ঠপোষকতা, তাহলে সেখানে কর্মসংস্থার একটা বড় সুযোগ থাকতো। সেইটা আমরা মানে চাই যে ভবিষ্যতে এই কর্মসংস্থানের সুযোগের মাধ্যমে এই পর্যটনের যে যে সম্ভাবনা, পঞ্চগড়কে যদি করা হয়, ডেভেলপ করা যায় পর্যটনের শিল্পে, তাহলে এইখানে যেমন পর্যটনের এই যে আছে রিসোর্ট বলেন, তারপরে এই যে কাঞ্চনজঙ্ঘা হিমালয় আছে, প্রচুর মানুষ এখানে দেখতে আসে প্রতিদিন, টাওয়ার আছে, এগুলো যদি হয় তাহলে এখানে একটা বিরাট কর্মসংস্থানের সুযোগ থাকে। সেটা যদি করা যায় আমার মনে হচ্ছে। আর আমি আরেকটা কথা বলতে চাই যে এখানে কিন্তু আমি যে একজন শিক্ষক, আমার এই সামনের যারা নির্বাচিত হবেন তাদের কাছে আমার আবেদন যে পঞ্চগড়ে কিন্তু একটা বেসরকারি শিক্ষক যারা আছেন, এমপিও নন এমপিও, এই নন এমপিওর ব্যাপারে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব। নন এমপিও পঞ্চগড়ে কিন্তু বহু স্কুল আছে, যেটাকে এমপিওভুক্ত করার একটা জোর দাবি জানাই। আমরা শিক্ষা নিয়ে নিশ্চয়ই কথা বলবো, তার আগে কর্মসংস্থানের বিষয়টি আরেকটু বিস্তারিত শুনতে চাই। আরও একজন এখানে বসে আছেন আমাদের হাতে ডানে দেখতে পাচ্ছি। পঞ্চগড়ে যে কাঙ্ক্ষিত কর্মসংস্থানের ব্যবস্থা এতদিনও আসলে কেন হলো না? যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো যে উন্নয়ন দরকার, বিগত দিনে যারা ছিলেন, যিনি জনপ্রতিনিধি ছিলেন, তারা বিষয়টি কি দেখলেন না কিনা, বা কোনো দায় আছে কিনা, তাদের সংকট আছে কিনা? জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সময় টেলিভিশনকে। আমি অ্যাডভোকেট এম এ বাড়ি, জিপি জসকোট পঞ্চগড়। এটাই সত্য যে এটা সর্বোত্তরের জেলা, সম্ভাবনাময় জেলা হলেও অবহেলিত। এখানে কর্মসংস্থানের সৃষ্টি হয়নি, বরং এখানকার কর্মসংস্থানগুলো ধ্বংস হয়েছে বিগত সময়ে। বিশেষ করে আমাদের সবচেয়ে বড় শিল্প এখানে সুগার মিল, এই শিল্পটি ধ্বংস হয়ে গেছে। এখানে আমাদের চায়ের ক্ষেত্রে বিশাল একটা সিন্ডিকেট ছিল, যে কারণে এখানে অনেক শ্রমিক বেকার হয়ে গেছে। আমাদের পাথরে একটা ব্যাপক সিন্ডিকেট সৃষ্টি হয়ে এই পাথর আমাদের ধ্বংস হয়ে গেছে। এছাড়াও নতুন কোনো কর্মসংস্থান সৃষ্টির জন্য এখানে নতুন কোনো কিছুর তৈরি হয়নি, নতুন কোনো কল কারখানা বা ইত্যাদি কোনো কিছু তৈরি হয়নি। বরং বলতে গেলে আমাদের কৃষকদের স্ব উদ্যোগে, মানে কৃষকরা এখানে একটা বিপ্লব সাধন করেছে। হ্যাঁ, আমাদের 2 ফসলি জমিগুলোকে তারা 3 ফসলি করেছে, এবং তারা নিরলস পরিশ্রম করে তারা কিন্তু আমাদের এই বিশেষ করে এই এলাকাটাকে সমৃদ্ধশালী করেছে। আদারওয়াইজ আমি বলবো যে বিগত সময়ে যারা এখানে অনেক এমপি মন্ত্রী ছিলেন, ভালো ভালো জায়গা তারা গেছেন, কিন্তু পঞ্চগড়ের উন্নয়নের ব্যাপারে যে ভূমিকা রাখবার কথা ছিল সেই ভূমিকা কিন্তু রাখেননি। আমাদের এখানে স্বাস্থ্য খাতে ডাক্তার নাই, হ্যাঁ, আমাদের ভালো চিকিৎসা নাই, আমাদের ভালো শিক্ষক নাই, আমাদের ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই।
মানে এখানকার একটা ছেলেকে ভালো পড়াশোনা করতে গেলে তাকে রংপুর অথবা ঢাকায় যেতে হয়। একজন সাধারণ শ্রমিক বা একজন সাধারণ কৃষকের ছেলে তার কিন্তু এই সুযোগটা হয়ে ওঠে না। মুষ্টিমেয় কিছু লোকজন আছে যারা হয়তো একটু ভালো করতে পারতেছে, বাট যারা অর্থনৈতিক সমস্যা নিয়ে বরাবরে একটা কাজ মানে করতেছে, তাদের ছেলেমেয়েরা কিন্তু এখান থেকেই অনেকেই ঝরে পড়তেছে। তো আমার মনে হয় যে যদি সম্ভাবনা সৃষ্টি করা যায় আমাদের পর্যটন এরিয়া, পঞ্চগড় পর্যটন এরিয়া, আমাদের এখানে সবচেয়ে বড় যে মিউজিয়াম, রক্স মিউজিয়াম, তাহলে হয়তো কর্মসংস্থান বাড়তে পারে। হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে, যেহেতু এখানে পর্যটনের একটা ব্যাপক, কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে এটা দেশের লাস্ট পয়েন্ট, এখানে 3টি দেশের বর্ডার একই সাথে রয়েছে। ব্যবসা বাণিজ্যের উন্নয়ন হলে এবং এখানে যদি নতুন নতুন কিছু শিল্প প্রতিষ্ঠান হয় তাহলে অবশ্যই এখানে কর্মসংস্থান বৃদ্ধির একটা ব্যাপক সম্ভাবনা আছে। ধন্যবাদ। কথা বলছিলাম একজন আইনজীবীর সাথে, তিনি জানাচ্ছিলেন এই জেলার যে সম্ভাবনাময় খাতগুলো রয়েছে সেই খাতে কি কি ধরনের উন্নয়ন করলে কর্মসংস্থানে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। একটু যেতে চাই আমার হাতের বাঁয়ে এবং আরও একজন তরুণ প্রজন্মকে লক্ষ্য করছি। আপনার নাম কি? আপনি ভোটার হয়েছেন কিনা? জি, আমার নাম মোহাম্মদ নাইম হোসেন। আমি এবার সর্বপ্রথম ভোটার হইলাম আর কি। সর্বপ্রথম ভোটার হয়েছেন। আমরা একজন সর্বপ্রথম ভোট দিবেন এমন একজনকে পেয়ে গেছি। সামনে যে নির্বাচনে নিশ্চয়ই ভোট দিবেন। কেমন প্রার্থী চান আপনি? জি, আমি এই নির্বাচনে ভোট দিব, অবশ্যই ভোট দিব, এবং এই নির্বাচনে আমি এমন একজন প্রার্থীকে জিতাইতে চাই যিনি ফেসিবাদ মানে কায়েম করতে চাইলে আমরা যেন তাকে নামাইতে পারি, যেভাবে আমরা খুনি শেখ হাসিনাকে নামাইছিলাম। এই যে আর কি কি প্রার্থীর আর কি কি গুণ থাকা উচিত সামনে নির্বাচনে? সামনে নির্বাচনে অবশ্যই আমাদের একটা প্রার্থীর আমাদের পঞ্চগড়কে যেন একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে, এবং আমাদের যেমন হসপিটালের একটা ভালো সিন্ডিকেট চলতেছে, যেমন পাথরবালি সিন্ডিকেট চলতেছে, এবং যেরকম দুর্নীতিতে যে কোনো পঞ্চগড়ে কাজে লাগাতে পারে, এটাই আশাবাদী। দুর্নীতি যেন না হয়। যেমন সবখানে যেমন আমাদের বালির দুর্নীতি হয়, তারপরে আমাদের হাসপাতালে সিন্ডিকেট হয়, তো বিভিন্ন জায়গায় দুর্নীতি চলমান রয়েছে পঞ্চগড়ে, যেমন এইটা না হয় সেটা এমপির কাছে আমাদের এটাই সর্বশেষ চাওয়া, যেন আমাদের পঞ্চগড়কে উন্নতি দিতে পারে, এবং কি ভালো ভালো একটা হসপিটাল তৈরি করতে। আমাদের একটা প্রধান সমস্যা আছে পঞ্চগড়ে, যেমন আমাদের একটা ভালো বিশ্ববিদ্যালয় নেই। আমরা যেন একটা ভালো বিশ্ববিদ্যালয় কীভাবে করতে, এবং যেন আমাদের একটা ভালো হাসপাতাল হয়, এবং কি আমাদের কলকারখানা, তারপর বিভিন্ন ধরনের ফ্যাক্টরি এটা চালু হয়, আমাদের কর্মসংস্থান সৃষ্টি হয় তরুণদের। জি, অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ অনেকগুলো সমস্যা কিন্তু ইতিমধ্যে উঠে আসছে পঞ্চগড়কে কেন্দ্র করে। অর্থাৎ এখানে কর্মসংস্থানের অভাব রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অন্যান্য বিষয় নিয়েও আমরা কথা বলবো নিশ্চয়ই। আমার সহকর্মী সোহাগ হায়দার রয়েছেন এখানে, অর্থাৎ পঞ্চগড়ের যিনি আমাদের রিপোর্টার, তার সাথে কথা বলতে চাই। সোহাগ, আপনি এই জেলার মানুষকে নিয়ে, জনপদকে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন। এই প্রতিবেদনে আপনি কি কি বিষয় উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করেছেন? আমি মূলত জানিয়ে রাখি যে এখানে যে বিষয়গুলো তুলে ধরেছে, কর্মসংস্থানের অভাব, শিক্ষা, স্বাস্থ্য এবং যাতায়াত, মূলত এই প্রত্যেকটি খাতেই কিন্তু বড় ধরনের সমস্যা রয়েছে এই জনপদের মানুষ। আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে তারা নানা ধরনের দুর্ভোগের শিকার হচ্ছে এই প্রত্যেকটি খাত থেকে। তো এই বিষয়টি আমি আমার প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক, সহকর্মী সোহাগ হায়দারের যে প্রতিবেদনটি রয়েছে পঞ্চগড়কে নিয়ে বিভিন্ন বিষয় এখানে উঠে আসছে, সেই প্রতিবেদনটি এখন আমরা দেখে নেব। সমতলে জন্ম নেয়া চায়ের সুবাস আর হিমালয়ের ছায়াতলে দাঁড়িয়ে থাকা সীমান্ত ঘেঁষা জনপদ পঞ্চগড়। উর্বর মাটির কারণে বিভিন্ন ফসল উৎপাদনে রয়েছে ব্যাপক সম্ভাবনা। জেলার ৮০% মানুষের প্রধান পেশা কৃষি হলেও এবার তারা অপেক্ষা করছে নতুনত্বের। পঞ্চগড়ের ১৪ লাখ মানুষের মধ্যে প্রায় ৯ লাখ ভোটারের জীবিকা মূলত নির্ভর করে সমতলের চা ও কৃষি ঘিরে। ভারী শিল্প প্রতিষ্ঠান না থাকায় দেশের মোট চা উৎপাদনের একটি উল্লেখযোগ্য অংশ আসে এখানকার সমতলের চা বাগান থেকে। পাশাপাশি ধান, আলু, ভুট্টা, পেঁয়াজ সহ বিভিন্ন কৃষিপণ্য এই অঞ্চলের অর্থনীতিকে ধীরে ধীরে এগিয়ে নিচ্ছে। তবে কৃষি ও চা অর্থনীতির এই সমৃদ্ধ সম্ভাবনা সঠিক পরিকল্পনার অভাবে পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে না। একই সঙ্গে কর্মসংস্থানের অভাব, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং যোগাযোগ ব্যবস্থায় নানা অভিযোগ থাকলেও আজও অপেক্ষায় পঞ্চগড় এক নতুন সম্ভাবনার পথে। সার বীজের দাম কম থাকে, এটাই বেশি প্রত্যাশা করবো, সময় মতো বীজ পাই, সার পাই। দীর্ঘদিন ধরে এখানে
আমাদের মৌলিক অধিকারগুলো পাচ্ছি না। তো আমাদের প্রত্যাশা যে আমরা যেন আমাদের মৌলিক অধিকারগুলো পাই। কৃষিভিত্তিক ইকোনমিক জোন হবে, তার পাশাপাশি এখানে বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে, যা এই জেলার বিরাট অঙ্কের মানুষের কর্মসংস্থান এবং অর্থনৈতিক যে সমৃদ্ধি সেটিতে অবদান রাখবে। দীর্ঘদিন ধরে উন্নয়ন অগ্রগতিতে অবহেলিত থেকে আসছে এই জনপদ। নতুন দিনের আলোয় জেলার সার্বিক জনগোষ্ঠীকে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং কর্মসংস্থানের উন্নয়নে সহযোগিতা করা ও বিশেষ পরিকল্পনা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। এলাকার সমস্যাগুলোকে বিশ্লেষণ করবেন, কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি প্রত্যেকটি সেক্টরে তারা কাজ করবেন, এটাই তাদের কাছে আমাদের প্রত্যাশা। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, বাইপাস সড়ক ও কর্মসংস্থান বিগত সময়ে আসার কথা শোনা গেলেও এখনো বড় কোনো দীর্ঘমেয়াদী মেগা পরিকল্পনা বাস্তবে দেখা যায়নি। তবে ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতির আলোয় পঞ্চগড়ে রয়েছে নিজস্ব পরিচয়। স্বাধীনতা যুদ্ধের স্মৃতি, ঐতিহাসিক স্থাপনা ও সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রগুলো তুলে ধরতে পারলে পর্যটন খুলে দিতে পারে উন্নয়নের বড় দরজা। দেশের সমতলের চায়ের রাজধানী পঞ্চগড় সম্ভাবনায় পূর্ণ, উন্নয়নে পিছিয়ে। অর্থনৈতিক চাকা ঘোরাচ্ছে এই অঞ্চলের শ্রমিক ও চা চাষিরা। অবকাঠামোগত উন্নয়নের অভাবে পিছিয়ে পড়ছে এই অঞ্চলটি। সংশ্লিষ্ট খাতগুলো সচল হলে বদলে যাবে এই অঞ্চলের চিত্র। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। সহকর্মী সোহাগ হায়দারের যে প্রতিবেদনটি ছিল, সেই প্রতিবেদনটি আমরা দেখলাম এই জনপদের মানুষকে নিয়ে। অনেকগুলো বিষয় কিন্তু এখানে উঠে আসছে, পর্যটন খাত সহ, কর্মসংস্থান সহ নানা বিষয় এখানে উঠে এসেছে। আমরা একটু পঞ্চগড়ের কর্মসংস্থান নিয়ে কথা বলছিলাম। সমতলের চায়ের জন্য কিন্তু বেশ পঞ্চগড় বিখ্যাত বলা যায়। একজনকে লক্ষ্য করছি, আপনার নাম কি এবং আপনি কি করছেন? জি ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি একজন অ্যাডভোকেট, পঞ্চগড় জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছি। সেই সাথে আমি একজন ক্ষুদ্র চা চাষী, চা ব্যবসায়ীর সাথে তিনি আইনজীবী, তাকে পেয়ে গেছি আমরা। এই যে সমতলে চা, এই চাকে আরও উন্নয়নের কাতারে নিয়ে যেতে হলে আসলে কি কি পদক্ষেপ দরকার? নানা সংকট রয়েছে এই সমতলের চাষ বিভাগে। জি আপনি ঠিকই বলেছেন। সমতলের চায়ে অনেক চড়াই উতরায় পার করে আজকে এই অবস্থায় চলে এসেছে। পূর্বে চায়ের একটা সিন্ডিকেট ছিল, বর্তমানে 5ই আগস্টের পরে এটা কিছুটা মন্থর হয়ে গেছে, কিন্তু সিন্ডিকেটটা নির্মূল হয়নি, এরা ঘাপটি মেরে আছে। আমরা আশঙ্কা করতেছি ভবিষ্যতে নির্বাচিত সরকার আসলে এরা আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে। সেক্ষেত্রে আমরা পরবর্তী যারা নির্বাচিত প্রতিনিধি আমাদের এই পঞ্চগড় 1 আসনে আসবে, তাদের কাছে প্রত্যাশা করতেছি তারা যেন কোনোভাবে এই সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত না হয় এবং কৃষকরা যেন ন্যায্য মূল্য, ন্যায্য ওজন পায়, সেটা যেন তারা নিশ্চিত করে। এটা আমাদের সমতলের চা চাষিদের প্রত্যাশা। জি, অসংখ্য ধন্যবাদ। আমার হাতে ডানে যেতে চাই, সমতল চা অর্থাৎ চায়ের জেলা পঞ্চগড়। এই পঞ্চগড়ে নানা ধরনের যেই চা উৎপন্ন হচ্ছে, অথচ এখানে কাঙ্ক্ষিত যে মানের যেই উন্নয়ন, সেই উন্নয়নকে এই সেক্টর ঘিরে আসলে হয়ে ওঠেনি। কেন হয়ে ওঠেনি? আমি মানিক খান, চা বাংলা সমিতির সাধারণ সম্পাদক পঞ্চগড়। তো আমাদের পঞ্চগড়ে মান নিয়ে আমরা একটা সমস্যা পড়ছিলাম গত 3 বছর আগে। তো আমরা পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে এবং বর্তমান সরকারের উদ্যোগে সেটা মান নিয়ে সর্বোচ্চ এখন পঞ্চগড় হচ্ছে মানের দিক দিয়ে সিলেটের তুলনায় ভালো। তো আমরা এটা ধরে রাখতে চাই এবং এটা নিয়ে কাজ করতেছি আমাদের প্রশাসন সহ চা বোর্ড। এবং আমাদের যে ন্যায্য দাম ছিল না গত সরকারের আমলে, সেটা ব্যর্থতা ছিল গত সরকারের। তো আমরা এই বর্তমান সরকারের যে উদ্যোগগুলো ছিল খুব গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং খুব ভালো উদ্যোগ ছিল, এই জন্য আমরা এখন ন্যায্য দাম পাচ্ছি। আমাদের চা বাগানের ন্যায্য দাম পাচ্ছে। আমাদের প্রায় 2000 চা বাগানি পঞ্চগড়ে, এবং পঞ্চগড়ে অর্থকারী ফসল হিসেবে পঞ্চগড়ের চা হচ্ছে সেরা। তো এইটাকে টিকে রাখতে হবে এবং এখানে প্রায় 2000 মানুষ তাদের পরিবার চলে, একই সাথে এখানে রিলেটেড হচ্ছে 40,000 মানুষ। তো আমরা চাই যে এই শিল্পটা আগামীতে যারাই সংসদ সদস্য হবেন আমাদের এই আসন থেকে, আমাদের জেলা থেকে, তো তারা অবশ্যই এটার প্রতি গুরুত্ব রাখবেন এবং আমাদের জন্য এটাকে আরও ডেভেলপ করানো যায় এবং বিশ্বমানের চায়ের সাথে আমাদের করতে পারি, প্রতিযোগিতা করতে পারি, সেটা যেন করতে পারি। এই জন্যই আমাদের প্রত্যাশা থাকবে যে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই পঞ্চগড়ে চা যে উৎপন্ন করছেন, আপনারা চাষ করছেন, এই চা কিন্তু বিদেশে চলে যাচ্ছে। বিদেশে কি সম্পূর্ণ কি আপনারা নিয়ে যেতে পারেন, সেটি এক্সপোর্ট করতে পারেন? জি না, আমরা সবটাই পারি না। আমাদের এখানে হাই ভ্যালু টি হচ্ছে, গ্রিন টি, হোয়াইট টি, ইয়েলো টি, এগুলো এক্সপোর্ট যাচ্ছে এবং সরকারের যে উদ্যোগ নিচ্ছে এগুলো। তো আমাদের ব্ল্যাক টি তো বাংলাদেশের চাহিদা অনেক বেশি, ব্ল্যাকটা আমাদের বাংলাদেশে হয়, বাংলাদেশেই সেল হয়, কিছু যায় হয়তো বাইরে, কিন্তু আমাদের বেশিরভাগ হাই ভ্যালু টিগুলো যায় বাইরে। তো আমরা চাইবো যে সামনে সরকার যারা আসবেন
এবং বর্তমান সরকারের প্রতি আমাদের ইয়ে আছে যে আমরা এক্সপোর্ট জোনে যাওয়ার জন্য আমরা সেভাবে কোয়ালিটি তৈরি করতেছি এবং সরকার সেটা উদ্যোগ গ্রহণ করবে আশা করি। জি, অসংখ্য ধন্যবাদ। সমতলের চা নিয়ে কথা বলছিলাম পঞ্চগড় জেলা, যেহেতু আমরা একটু কৃষি যেতে চাই, কৃষি খাত অর্থাৎ কৃষিতে বলা যায় যে প্রায় অধিকাংশ মানুষ 70-80% মানুষই কৃষির উপর নির্ভরশীল এই জেলায়। সেক্ষেত্রে কৃষির কি অবস্থা একটু জানতে চাই, কয়েকজনের সাথে কথা বলবো। আপনাদের এখানে কৃষিতে কি কি সংকট আছে আপনি কি মনে করছেন জেলার বাসিন্দা হিসাবে? আমি তো শ্রমিক নেতা, আমাদের শ্রমিক নিয়েই কথা বলতে হবে। আমাদের পঞ্চগড় জেলায়, যে আমি পঞ্চগড় জেলায় রিক্সা ভ্যান শ্রমিকের সেক্রেটারি, আমাদের পঞ্চগড় জেলায় একটা বাইপাস রোড হলে ভালো হয়। আমাদের এটা দুর্ভোগ, আমরা আছি বাইপাসে। আমরা ফেসিস্ট সরকারের আমলে আমরা পঞ্চগড় জেলায় কোনো অনুদান বলতে কোনো জিনিস পাই নাই। এমনকি আমাদের পঞ্চগড় জেলায় আমাদের গরিব মানুষ আমরা যে চলবো, আমাদের যে অর্থনৈতিক যে জিনিসটা আমাদের দরকার, যে একটা পরিষদে একটা চাউল আসলে আমরা সেটা পাই নাই, সেইভাবে পাই না। আমাদের মূল সমস্যাটা হলো পান নাই কেন, এগুলো পান নাই কেন? এটা ফেসিস্ট সরকারের আমলে যারা ছিল তারা এটা আত্মসাৎ করে খাইছে। আমরা সামনে যে নির্বাচন, নতুন সরকার আসবে, সেই সরকারের কাছে আপনাদের আশাটা কি? আমাদের আশা হলো যে সরকারি আসুক না কেন, আমরা চাচ্ছি যে আমাদের জনগণের যেটা আসবে যেন আমরা এটা সুন্দরভাবে পাই, সুষ্ঠু বন্টন। জি 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 জি, ধন্যবাদ। আমরা কৃষি নিয়ে একটু কথা বলতে চাই, অর্থাৎ কৃষি খাতের কি অবস্থা, কি কি সংকট আছে এই খাতে, সার, বিভিন্ন কৃষি উপকরণ এগুলো ঠিক মতো পাওয়া যাচ্ছে কিনা, আপনারা কি মনে করছেন? কৃষি এবং সার, আমাদের পঞ্চগড় জেলা সর্ব উত্তরের একটি জেলা। এখানে 2 ফসলই আবাদ হতো, ধান আর একটা হয়তো গম। তো যাই হোক, এর মাঝে চা চাষ শুরু হয়ে গেছে। চায়ের জন্য আমিও একজন চা চাষি। চায়ের জন্য সারের কোনো বরাদ্দ নাই। চাও তো একটা অর্থকরী ফসল, এখানে যদি কীটনাশক সার ঠিক মতো আমরা প্রয়োগ করতে না পারি তাহলে তো চায়ের ফলন ভালো হবে না। তাহলে এটার জন্য কেন বরাদ্দ নাই, এটা সরকার বাহাদুরের কাছে আমাদের আবেদন যে সর্ব উত্তরের মানুষ এখানে পাথর উত্তোলন করতো, পাথরটা বন্ধ হয়ে গেছে, সুগার মিল বন্ধ হয়ে গেছে, কুষার বা আখ কেউ করতে চাচ্ছে না। আখ করলে একটা জমিতে 18 মাস এই ফসলটি থাকে। আর চা করে এখানকার গরিব কৃষকেরা 2 বিঘা 1 বিঘা করে চা লাগাইছে। এখানে সারা বছরে ওরা 5 থেকে 6টা ফলন তুলতে পারে। যাই হোক, এটা দিয়ে তারা কোনো মতে সংসার চালাইতে পারতেছে। তো আমার অনুরোধ থাকলো এই চা চাষিদের জন্য সারের বরাদ্দ যেন পর্যাপ্ত থাকে। এখন ইদানিং শোনা যাচ্ছে যে ইউনিয়নে 1টি করে সারের ডিলার থাকবে। কোনো দোকানে সার কোনো কৃষক এমনিতে নিতে পারবে না, ডিলারের কাছে যেতে হবে। ধরেন আমার বাড়ি এখান থেকে শহরতলি থেকে 5 কিলোমিটার দূরে, আমার 3 বস্তা সারের দরকার। ওইখান থেকে আমি ভ্যান নিয়ে ডিলারের বাসা যাব, ওইখানে NID জমা দিতে হবে আমাকে, তারপরে আমাকে 2 বস্তা সার দিবে। এই যে ক্যারিং খরচ, এমনি তো কৃষকের হাতে টাকা নাই, দিন আনে দিন খায়। তারপরে এই একটা সমস্যা, আমরা এখানে কমলাপুরবাসী, রেলওয়ে স্টেশনের পাশে যে গ্রামটি সেটি হচ্ছে কমলাপুর। এখানে বেশ কয়েকটি প্রাইমারি স্কুল আছে। আপনারা নিশ্চয়ই জানেন, এই গত 3 মাস আগে আমরা এখানে একটি মানববন্ধন করেছি একটি রাস্তার জন্য। পঞ্চগড় শহরতলি একটি গ্রামের একটি রাস্তা, 3-4 কিলোমিটার রাস্তা, ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না। এখানে টিওনো মহোদয় আসছিল, সাবেদ আলী জেলা প্রশাসক মহোদয় উনি আসছিল। উনি আমাদেরকে আশ্বস্ত করছে যে কমলাপুর মেইন রাস্তা থেকে আমাদের ধেমসিমারি ওই যে মুরগি ফার্ম পর্যন্ত রাস্তাটি 2-3 কিলো রাস্তা। এখানে পাশে একটি হাই স্কুল, 2টি প্রাইমারি, একটি মাদ্রাসা, এই রাস্তা দিয়ে ছাত্রছাত্রীরা চলাচল করে। সেখানে কোনো কালভার্ট নাই, ব্রিজ নাই। আপনি দেখলে হয়তো অবাক হইতেন যে এই শহরতলি একটি গ্রামের এই রাস্তাটির এই বেহাল দশা। এবং মুরগির ফার্ম থেকে যে লিটারের গাড়িগুলো রাত্রেবেলায় আসে, সারা রাত রাস্তার উপর লিটার পড়তে যায়। এটি আবহাওয়া দূষণ করতেছে। আমাদের ছেলেমেয়েরা একটি জামা পরে স্কুলে গেলে তারপর দিন সেটি আর পরতে চায় না, এবং তাদের শরীরে বিভিন্ন রকমের চর্মরোগ, বিভিন্ন রকমের অ্যালার্জি, হাঁপানি, কাশি এগুলো লেগেই থাকে। সামনে যে প্রতিনিধি আসবে, জনপ্রতিনিধি, তাদের কাছে কি প্রত্যাশা করবে, দাবি করবেন? এই এলাকার গণমানুষের দাবি যে সরকারেই আসুক, ওনাদের কাছে আমরা আকুল আবেদন করছি
আসার প্রথমেই যেন আমাদের এই রাস্তাটি উনি পাকা করে ফেলেন এবং স্কুলের একটি স্বাভাবিক পরিবেশ যেন ফিরে আসে। আরেকটি কথা আমার আছে, আমি যেহেতু একটি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক, আমি বলতে চাচ্ছি এই যে লটারি সিস্টেমে ছাত্রছাত্রীদের ভর্তি স্কুলে করা হচ্ছে, সেটি বিগত সরকারের আমলে করা হয়েছিল। আমরা শিক্ষকরা এটিতে অনেক সাফারিং হচ্ছি। আমার ক্যাশম্যান এলাকার ছাত্র, একটি ভালো ছাত্র আমরা পাই না স্কুলে। এটার জন্য সংস্কার জরুরি বলে আপনি মনে করছেন? জি, অসংখ্য ধন্যবাদ। নানা ধরনের সমস্যার কথা এই জেলার মানুষের উঠে আসছে। আমরা আরও কথা বলতে চাই এই নির্বাচনী পথ চলা অনুষ্ঠানে। পঞ্চগড় জেলার যারা বাসিন্দা রয়েছেন তাদের কথা শুনবো, তাদের আশা আকাঙ্ক্ষার গল্প, নানাবিধ সংকট সম্ভাবনার কথাও কিন্তু আমরা শুনবো। আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড়। আমরা একটু চলে যেতে চাই ভোলা জেলায়, অর্থাৎ দক্ষিণাঞ্চলের ভোলাতে। সেখানে আছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন লিটন। সেখানকার মানুষের ভোট ভাবনা এবং নির্বাচনের খবর জানবো তার কাছে। লিটন। ধান, সুপারি, ইলিশ এবং প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দ্বীপ জেলা ভোলার একটি সম্ভাবনাময়, দক্ষিণাঞ্চলের একটি সম্ভাবনাময় জেলা। এখানে অন্যান্য সম্ভাবনার মতো রাজনৈতিক ঐতিহ্য রয়েছে এই দ্বীপ জেলা ভোলায়। গত 12টি সংসদ নির্বাচনে যারা এখানকার প্রতিনিধিত্ব করেছেন তারা বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ পদ পদবিতে তারা ছিলেন, রাজনৈতিক অনেক গুরুত্বপূর্ণ পদবিতে ছিলেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর আবু হাফিজউদ্দিন আহমেদ রয়েছেন এই দ্বীপ জেলা ভোলার। ভোলা 3 আসন থেকে তিনি এবার নির্বাচন করবেন। ভোলা সদর আসনে রয়েছেন বিএনপি এর গোলাম নবী আলমগীর, তিনি জেলা বিএনপির আহ্বায়ক। ভোলা 2 আসনে রয়েছেন আলহাজ গোলাম নবী, আলহাজ মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। ভোলা 4 আসনে বিএনপি রয়েছেন কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নয়ন আর নুরুল ইসলাম নয়ন। এদের পাশাপাশি অন্য দলের যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু দলগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। আমরা রিটার্নিং অফিসারের দপ্তর থেকে যে তথ্যটি পেয়েছি, আজ পর্যন্ত ভোলার 4টি আসনের জন্য 15 জন সদস্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ভোলা 1 আসনে গোলাম নবী আলমগীর বিএনপির প্রার্থী, জামায়াত ইসলামের পক্ষ থেকে অধ্যক্ষ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মাওলানা ওবায়দুর রহমান, এনসিপির অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান। ভোলা 2 আসনে বিএনপির হাফিজ ইব্রাহিম, জামায়াতের মাওলানা ফজলুল করিম, আম জনতা পার্টি থেকে মোহাম্মদ আলাউদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে তাসলিমা বেগম ও মোহাম্মদ নুরুল্লাহ ফর্ম সংগ্রহ করেছেন। ভোলা 3 আসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ওই আসনের 8মবারের মতো নির্বাচন করতে যাচ্ছেন মেজর আবু হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। তার সাথে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলনের মাওলানা মোসলেউদ্দিন। ভোলা 4 আসন থেকে যুব দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সাথে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা একেএম কামাল উদ্দিন সদস্য বহন সংগ্রহ করেছেন। এছাড়া আরো আলোচনায় রয়েছেন আরো 5 থেকে 7 জন প্রার্থী যারা মনোনয়নপত্র সংগ্রহ করার কথা রয়েছে। গুরুত্বপূর্ণ এর মধ্যে রয়েছে ভোলা সদর আসনের বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমানও সদস্য বরণ সংগ্রহ করবেন ভোলা 1 আসন থেকে, এমনটি বলেছেন দলের সূত্র থেকে আমরা জানতে পেরেছি। তো এ ছিল আমার কাছে ভোলা থেকে নির্বাচনীর এখন পর্যন্ত সর্বশেষ খবর। পঞ্চগড়ে রয়েছেন সহকর্মী তোহা খান তামিম, আমরা যাব তামিমের কাছে। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম দক্ষিণাঞ্চলের জেলা ভোলা থেকে এবং সেখানে নাসির উদ্দিন লিটন সেখানকার মানুষের সামনে যে 13শ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন নিয়ে মানুষের ভোট ভাবনার কথা তারা তিনি জানাচ্ছিলেন। আমরা একটু আবারও ফিরতে চাই উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে এবং এই মুহূর্তে পঞ্চগড়ের যেই সদর উপজেলার স্টেশন বাজার এলাকায় রয়েছে এবং আমরা বেশ কয়েকজন এখানেকে লক্ষ্য করছি। আমরা একটু জানতে চাই যে এই জেলার কৃষি নিয়ে একটু শুনতে চাই যে সম্ভাবনাময় একটি খাত কৃষি, এটিকে আসলে আরও কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে উন্নয়ন করা যায়। আচ্ছা, আমি যদি কৃষির কথা বলি, কৃষিতে এখানে দেখা যায় যে আমাদের যে কৃষকগণ রয়েছে পঞ্চগড়ের মানুষরা, তারা দেখা গেছে যে তাদের যে ন্যায্য মূল্যটা তারা কিন্তু পায় না। এটা একটা সিন্ডিকেটের কারণে সিন্ডিকেট চলে আসতেছে। এর পাশাপাশি সরকার যে বরাদ্দ যে সারগুলা, সেই সারগুলা দেখা যায় যে একটা গোষ্ঠীর তারা সিন্ডিকেটের মাধ্যমে তারা সেই ভাগবাটি করে নিয়ে নেয়। সেক্ষেত্রে যারা প্রকৃত কৃষক তারা সেই সারগুলা পায় না, সেক্ষেত্রে তাদের কষ্টটা বেড়ে যায় এবং প্রকৃত দামটা তারা পায় না। সরকারের যে সংস্থাগুলো রয়েছে, প্রশাসন রয়েছে, তাদের কি নজরদারি নেই?
আচ্ছা, নজরদার এইখানে বিষয়টা হচ্ছে এটা ফ্যাসিস্ট আমলে চলে আসছে যে যে কৃষকের যে হক সেটা যে কিছু রাজনীতি ব্যক্তি সেটা মানে তা থেকে ভাগবাটা করে নিচ্ছে, এবং যে প্রশাসন তাদের আছে, প্রশাসনটা দেখা গেছে যে কিছু দিয়ে ওদের মুখ বন্ধ করে রাখতেছে, এরকমভাবে আসলে চলে আসতেছে। এই জন্য দেখা গেছে যে সঠিক যে বিচার সেটা আসলে আমরা পাচ্ছি না। জি, ধন্যবাদ। এই যে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে, সেই সিন্ডিকেটের অধীনে কিন্তু এই ধরনের অভিযোগ তারা করছেন। আর কি কি সমস্যা আছে আপনার জেলায়? আমাদের জেলার যদি আমরা বলি কৃষিক্ষেত্রে সর্বমূল্য হচ্ছে ন্যায্য দামের একটি বড় সমস্যা রয়েছে। এইখানে ফরয়া মধ্যস্থতাকারীর কারণে আমাদের কৃষকরা যে পরিমাণ এখানে সবজির একটা সম্ভাবনাময় রয়েছে, কিন্তু সবজিটার আসলে ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। ধানের যে দাম যে এই মৌসুমে থাকার কথা সেটা আসলে এক স্থানীয় কিছু সিন্ডিকেটের কারণে দেখা যাচ্ছে এটা পরবর্তীতে দাম উঠতেছে, কিন্তু কৃষক যখন বিক্রি করতে সেটা পাচ্ছে না। এছাড়া রয়েছে আমাদের রাস্তার আমাদের যে যোগাযোগ ব্যবস্থায় যথেষ্ট আমাদের এখন অনেক পিছিয়ে রয়েছে আমরা এই জেলায় থাকার কথা, এবং রাস্তা যে যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট পাকা সংস্কার এটা আমাদের অনেক পিছিয়ে রয়েছে। তাছাড়া রয়েছে আমাদের শিক্ষার মানের একেবারে বেহাল দশা রয়েছে। একটি কলেজ রয়েছে, সেই কলেজের আমাদের শিক্ষকের প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটি করে শুধু টিচার রয়েছে, যেখানে অসংখ্য টিচার থাকা দরকার ছিল। তাছাড়া আমাদের এখানে ক্লাসরুম সংকট, যথেষ্ট সংকট রয়েছে, ভালো মানের কলেজ এখানে গড়ে ওঠেনি এই পর্যন্ত আমাদের। ধন্যবাদ। বেশ অনেকগুলো সমস্যার কথা উঠে আসলো। আমরা একটু স্বাস্থ্য খাত নিয়ে, যারা সাধারণ মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছেন, চায়ের আড্ডায় চলে এসেছেন, আপনাদের এখানে যে সরকারি মেডিকেল কলেজ রয়েছে, সরকারি হাসপাতাল রয়েছে, সেখানে গেলে কি চিকিৎসা পান আপনারা? সঠিক চিকিৎসা তো পাই না, আসলে আমরা ওখানে সঠিক চিকিৎসা পাই না। তারপর ওষুধ নিতে যাই, ওষুধ পাই না ঠিকভাবে, ওইটা দাও, ওই বাইরে থেকে ওষুধ নিয়ে আসো যায়। আমি কিছুদিন আগে একটা মেয়ে ঢুকাইলাম, পাতলা পায়খানা, ডায়রিয়া, বমি, তারপরে সব কিছু ওষুধ লিখে দিল। তা আমি ওখানে যা কী সেবা পেলাম, শুধু খালি পুশ করলো, ইঞ্জেকশন করলো, এইটুকুই পাইলাম, আর কিছু পাইলাম না। আরও কয়েকজনের সাথে কথা বলবো শিক্ষা নিয়ে। এই যে পেছনে আপনি একটু কথা বলতে চাই আপনার সাথে। এই যে স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা আপনাদের এই এলাকায়, অর্থাৎ এই পঞ্চগড় জেলায়? জি, পঞ্চগড় জেলায় যে হাসপাতালটা রয়েছে সেটাতে সঠিক স্বাস্থ্য চিকিৎসা যেটা সেটা আমরা জোরে বলবেন, ঠান্ডায় অবশ্য অবস্থা মনে হচ্ছে বেশ ঠান্ডা লাগছে আপনাকে। যে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা ব্যবস্থা সেটা আমরা এখানে পাই না। এখানে আমরা যাই নর্মালি যেভাবে ওষুধ দেওয়া, শুধু ওষুধ দিয়ে আমাদের রংপুর বা দিনাজপুর এই জায়গাগুলো পাঠিয়ে দেওয়া হয়। পর্যাপ্ত পরিমাণ ডাক্তার এখানে নাই, অন্যান্য যেই সুবিধাগুলোর প্রয়োজন সেগুলো এখানে নেই। জি, ধন্যবাদ। স্বাস্থ্য খাত নিয়ে আরও বেশ কয়েকজনের সাথে কথা বলবো। আমার ডান দিকে আরও বেশ কয়েকজন বসে আছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে এই জেলার স্বাস্থ্য খাত কি বেশ স্বাস্থ্যবান নাকি রুগ্ন? ধন্যবাদ। বাংলাদেশের সর্বশেষ প্রান্ত এই পঞ্চগড় 1 আসন, বাংলাদেশ 1 আসন। এই পঞ্চগড় 1 আসনে একটি ঐতিহ্য রয়েছে। এখানে অনেক নামকরা রাজনীতিবিদ ছিলেন, আছেন, যারা নির্বাচন করেছেন এবং সামনে নির্বাচন করবেন। পঞ্চগড়ের এখন মূল সমস্যা হচ্ছে স্বাস্থ্যখাত। আপনি যেটাকে আলোকপাত করতে বলেছেন, পঞ্চগড়ে একটি মাত্র 100 শয্যার হাসপাতাল রয়েছে, সদর হাসপাতাল। এটিকে 250 শয্যায় আধুনিক হাসপাতালে রূপান্তরের জন্য অলরেডি বিল্ডিং কমপ্লিট হয়েছে, কিন্তু আমরা অপেক্ষায় রয়েছি যে এটি কবে তাড়াতাড়ি চালু হবে। কারণ পঞ্চগড় থেকে আমাদের 150 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে রংপুরে চিকিৎসা নিতে গিয়ে প্রায়শই মানুষ মৃত্যু যন্ত্রণায় কাতর হতে হতে মানুষ মারা যায়। এই ফ্যাসিলিটিটা আমাদের পঞ্চগড় অত্যন্ত জরুরি, যেহেতু এখানে এখন একটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়েছে, একটা পঞ্চগড়ের চায়ের একটা ভালো ফলন হয়েছে, এখানে পর্যটন সুবিধা চালু হয়েছে, এখানে চতুর্দেশীয় একমাত্র স্থলবন্দর রয়েছে। আমি নিজে পঞ্চগড় চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট দীর্ঘদিন। আমি মেহেদি হাসান বাবলা, আমি পঞ্চগড় আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি। এখানকার ট্যুরিজম অনেক ডেভেলপ হচ্ছে ডে বাই ডে। এখানকার ফ্যাসিলিটিগুলো খুব চমৎকার রয়েছে এবং আরও ফ্যাসিলিটি ডেভেলপ করার চেষ্টা হচ্ছে। পঞ্চগড়ের মূল সমস্যা হচ্ছে এখানে বাইপাস দরকার, এবং ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি সাসেক রোড হবে। সাসেক রোড হলে এখানে অনেক বড় রাস্তা হবে, এবং আমাদের যেটা মূল সমস্যা এখন পঞ্চগড়ের, যে পঞ্চগড় সদর হাসপাতালের যে বিল্ডিং রয়েছে এটিকে সম্পূর্ণরূপে চালু করে পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে চালু করা উচিত। পঞ্চগড়ে একটি এগ্রিকালচার ইউনিভার্সিটি সহ এখানে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হওয়া উচিত। আপনি জানেন যে নেপালের 5000 ছেলে মেয়ে বাংলাদেশে বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করে, তার প্রায় 80% আমাদের পঞ্চগড় দিয়ে যাতায়াত করে বাংলাবান্ধা বন্দর দিয়ে। বাংলাবান্ধা বন্দরে বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারত, এই 4টি দেশের একমাত্র মিলনস্থল হচ্ছে বাংলাবান্ধা। এই বাংলাবান্ধা পোর্টে 1997 সালে নেপাল চালু হয়েছে, 2011 সালে এখানে ভারত চালু হয়েছে, 2017 সালে এখানে ইমিগ্রেশন চালু হয়েছে, 17 সালে এখানে
ভুটানের ব্যবসা চালু হয়েছে। সো এটি একমাত্র বন্দর যেটি 4টি দেশকে কানেক্ট করেছে। এই বন্দরে অমিত সম্ভাবনা রয়েছে। এখানকার এগ্রো ডাইভার্সিফিকেশন হচ্ছে, এখানে বিভিন্ন রকম ফসল উৎপাদন হচ্ছে, চায়ের বাদ দিয়েও এখানে বাদাম, এখানকার তরমুজ, এখানকার টমেটো সারা দেশে ছড়িয়ে যাচ্ছে। তো এখানকার এগ্রো ডাইভার্সিফিকেশনের জন্য সরকার থেকে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে, এগ্রিকালচার মিনিস্ট্রি থেকে এখানে আমাদের মাল্টি স্টোরেজ, আমাদের বিভিন্ন মাত্রার এখানে আমাদের কোল্ড স্টোরেজ প্রয়োজন, মাল্টিপারপাস ইউজের জন্য কোল্ড স্টোরেজ প্রয়োজন, এটিকে সংরক্ষণের জন্য। এবং পঞ্চগড় হাসপাতাল, পঞ্চগড় বাইপাস, পঞ্চগড়ের কৃষির যে বহুমুখীকরণ, এটাকে কাজে লাগিয়ে এই পঞ্চগড় থেকে কিন্তু আমরা একটা ভালো দেশের অর্থনৈতিক ক্ষেত্রে আমরা একটা ভালো অবদান রাখতে পারবো। অর্থাৎ সমস্যা চিহ্নিত, এখন সমাধানের যে পথ সেটি আসলে খুঁজতে হবে। এক্স্যাক্টলি, এবং আগামী যারা নেতৃত্বে আসবেন তাদের কাছে আমাদের তেমনটাই প্রত্যাশা। জি, অসংখ্য ধন্যবাদ। বেশ অনেকগুলো বিষয় এখানে উঠে আসলো। এখানকার যারা বাসিন্দা রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তাদের কাছ থেকে আমরা একটু আমার সহকর্মী সোহাগ হায়দারের কাছে আরও একবার যেতে চাই। এই যে নানাবিধ যে সমস্যার কথা উঠে আসলো, সোহাগ, এই জেলার মানুষ নানা রকম সমস্যার কথা বলছেন, কৃষি, স্বাস্থ্য, বিশেষ করে কর্মসংস্থানের কথা বলছেন। এই যে সমন্বিত অর্থাৎ পরিকল্পিত যে উন্নয়ন, সে পরিকল্পিত উন্নয়নের কথা এতদিন বলা হলেও আসলে এই জেলার মানুষের সাথে কথা বলে যেটা মনে হচ্ছে, বা সবাই বলছেন, অভিযোগ করছেন যে কোনো পরিকল্পনা বা কোনো উন্নয়নের ছোঁয়াই কিন্তু এখানে আসলে লাগেনি। এটি কেন হলো? আমি প্রথমে বলে রাখি যে আমরা বিগত সময়ে দেখেছি যেগুলো বাস্তবায়ন হওয়ার কথা ছিল সেটা কিন্তু আসলে সেভাবে বাস্তবায়ন হয়নি। কারণ অনেকে অভিযোগও করছে, আমরা বাস্তবে সেটা প্রত্যক্ষ করেছি যে অনেক কিছু হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি। যেমন কর্মসংস্থানের বিষয়ে অনেক কিছু এই জেলায় হওয়ার কথা, সেটাও কিন্তু হয়নি। একই সাথে বলে রাখি যে স্বাস্থ্য খাতটা এখানে কিন্তু বারবার আমরা দেখেছি যে ডাক্তারের যে সংকট, সেই ডাক্তারের সংকট পূরণের অনেক চেষ্টা করেছে, কিন্তু হয়তো বা কথায় আমরা এখানে শুনেছি, কিন্তু বাস্তবে সেটা কিন্তু মূল্যায়ন বা সেরকম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো কার্যক্রম আমরা লক্ষ্য করিনি। আর এখানে আমরা আরেকটি বিষয় দেখেছি যে কিছু চিকিৎসক আসলে কিন্তু দুদিন পর তারা এখান থেকে আবার অন্য জেলায় চলে যাচ্ছে। এর পাশাপাশি আমি যদি বলি এখানে যে ওষুধের বিষয়টি রয়েছে সেটারও একটা ঘাটতি আমরা মাঝে মধ্যে শুনছি, এখনও অভিযোগ করছে। আর আমি বলে রাখি এখানে কিন্তু আরেকটু যে সীমান্ত একটি জেলা, আমাদের এই পঞ্চগড় জেলা 3 পাশেই সীমান্ত রয়েছে। এখানে কিন্তু মাদকের যে সয়লাভের বিষয়টি রয়েছে সেটাও আমরা লক্ষ্য করেছি। এই সীমান্ত এলাকায় কিন্তু এটার ভয়াবহ আকার ধারণ করছে। এটাতে অনেকেই দাবি করছেন যে প্রশাসনের তেমন একটা হস্তক্ষেপ নেই। আবার প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছে, কিন্তু এখানে তারা প্রশাসন বলছে স্থানীয়রা যদি এই কাজে তাদের পাশে এগিয়ে আসে তাহলে তারা এটা নির্মূল করতে পারবে। এই সব বিষয় কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি। জি, ধন্যবাদ সোহাগ হায়দার। নানা বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, একটু জানার চেষ্টা করব যে এই জেলা মানুষের বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে আমরা স্বাস্থ্য খাত নিয়ে কথা বলছিলাম। শিক্ষা নিয়ে কি অবস্থা? আপনাদের সন্তানরা ঠিকমতো শিক্ষা পাচ্ছে কিনা? স্কুলে গেলে যে মাদ্রাসাগুলো রয়েছে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর কি অবস্থা, আপনি কি মনে করেন? আমাদের এখানে শিক্ষার আমাদের ব্যবস্থা তেমন একটা ভালো না। আমাদের শিক্ষক নাই। আমাদের যেমন এখানে আমাদের এমআর কলেজ আছে, এমআর কলেজে অনেক সমস্যা। যেমন ব্যারিস্টার জমিরুদ্দিন কলেজ আছে, সেখানেও সমস্যা। ডক্টর আবেদ হাফেজ, সেখানেও সমস্যা। মহিলা কলেজ, আমাদের মহিলা কলেজ একটা মহিলা কলেজ, সেখানেও অনেক সমস্যা। আমাদের টিচার নাই, সেরকম আমাদের বিল্ডিং হলটা নাই, ইত্যাদি নাই। যেমন আমাদের এমআর কলেজে সায়েন্স বা আর্টসের ছেলেপেলেদের বিজ্ঞান কলেজের রুম, শিক্ষক নাই, ল্যাব নাই, ইত্যাদি অনেক সমস্যায় আছে। সামনে কি দাবি থাকবে আপনাদের সরকারের কাছে? সামনে যে নির্বাচনী যে আমাদের এমপি বা সরকার আসবে, তাদের কাছে আমাদের যেন পঞ্চগড়ের সুদৃষ্টি দেয়, আমাদের সন্তানগুলো যেন ভালোভাবে মানুষ হতে পারে, লেখাপড়া করতে পারে। যেমন আমাদের ছেলে মেয়ে দিনাজপুর, রংপুর এবং ঢাকায় যাইতে হচ্ছে, অনেক খরচ। আমাদের তো কৃষক, আমাদের পঞ্চগড়ের কৃষকের লোকজনের পয়সা অল্প, আমরা তো পড়াইতে পারবো না। এই জন্য আমাদের ছেলেমেয়ে মনে করেন ভার্সিটিতে পড়তে পারে না, চান্সও পাচ্ছে না, এই আর কি। জি, ধন্যবাদ। সামনে নির্বাচিত সরকারের কাছে বিভিন্ন বিষয় তাদের দাবি তুলছেন। আমরা আরও বেশ কয়েকটি কথায় শুনতে চাই, জানার চেষ্টা করব সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে আপনাদের জেলার কি অবস্থা, অর্থাৎ বাইরে স্বাচ্ছন্দ্যভাবে আপনারা চলাফেরা করতে পারেন কিনা? হিমালয় কন্যাক্ষেত উত্তরের জেলা পঞ্চগড়। আমাদের পঞ্চগড়ে অনেক সমস্যা আছে, শিক্ষা, চিকিৎসা, সর্বোপরি বড় সমস্যা যেটা সেটা হলো কর্মসংস্থান। পঞ্চগড় জেলায় একটি মাত্র সরকারি প্রতিষ্ঠান ছিল, সুগার মিল, চিনিকল, এটাও বন্ধ হয়েছে। আর পঞ্চগড় উত্তরের জেলা হওয়াতে মানে
অন্যান্য প্রতিষ্ঠানগুলো যেমন ইদানিং কিছু চা ফ্যাক্টরি তৈরি হয়েছে, এই চা ফ্যাক্টরিগুলোতে মূলত অল্প সংখ্যক শ্রমিক লাগে। আমাদের পঞ্চগড়ে বেকার সমস্যা অনেক বেশি। এই যে সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে আপনাদের কি অবস্থা? সামাজিক নিরাপত্তা আসলে পঞ্চগড়ের মানুষ আমরা শান্তিপ্রিয়। আমাদের পঞ্চগড়ে ওই সামাজিক নিরাপত্তার দিকটা অনেক ভালো। আমাদের পঞ্চগড়ে অনাকাঙ্ক্ষিত তেমন কোনো ঘটনা ঘটেনি, ইনশাল্লাহ ওই দিক দিয়ে আমরা ভালো আছি। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো বেকারত্ব সমস্যা। ধন্যবাদ। আমরা এই বিষয় নিয়ে আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে আপনাদের কি অবস্থা? এখানে সব মিলিয়ে মাদক বা সন্ত্রাস এই ধরনের কোনো সমস্যা আছে কিনা? জি, আমার নাম মোহাম্মদ ফয়সাল ইসলাম, আমি ইন্টারে পড়ালেখা করতেছি। আসলে আমাদের খুব খারাপ লাগে, আমরা হচ্ছে একদম ভারতের কাছে বর্ডারে বাস করি, আমাদের এখানে মাদকটা খুব বেশি। আবার আমি আমার প্রশাসনের উপর খুবই আকৃষ্ট এবং দুঃখ প্রকাশ করতেছি। তারা মাদক ব্যবসায়ীর কথা আমরা বলি, তাদের রোড ম্যাপ আমরা সব দেখাই দিই যে ইনি মাদক ব্যবসায়ী করতেছে, ইনি ব্যবসা করতেছে, ওনারা নিয়ে যাচ্ছে, পথে ছেড়ে দিচ্ছে, 3 দিন 4 দিনের উপর রাখতে পারতেছে না। আমাদের খুব কষ্ট লাগে, মাদক আমাদের যুব সমাজকে নষ্ট করতেছে। কিন্তু তারা আমাদের প্রশাসন অত্যন্তই নর্মাল মনে, এবং তারা অবশ্যই আমি মনে করি সাধারণভাবে তারা ঘুষ খায়, সরাসরি বলতেছি। কারণ তারা নিয়ে যাওয়ার পর 2 দিন 3 দিন পর ছেড়ে দিচ্ছে, এটা কেমন কথা? আমাদের যুব সমাজ আজকে নষ্ট। এই পঞ্চগড়ের সর্বোচ্চ সব সমস্যা থাকলেও সবচেয়ে বড় সমস্যা মাদক বলে আমি মনে করতেছি। ধন্যবাদ। আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। আপনি কি মনে করছেন এই যে অভিযোগ আসলো মাদকের বিষয় নিয়ে, আপনার মতামতটা কি? অবশ্যই আমাদের পঞ্চগড়ে যুব সমাজ দেখেন এখন শিক্ষার দিক দিয়ে অনেক উন্নত জেলাগুলোর দিক তাকাইলে পঞ্চগড় দেখবেন যে অনেক পিছিয়ে আছে। কারণ দেখবেন যে যুব সমাজে ম্যাক্সিমাম মাদকের সাথে জড়িত। তারা দেখেন বর্ডার ক্রস করে বিভিন্নভাবে মাদক সরবরাহ করে এবং তারা বিভিন্ন রকম মাদক সেবন করে এবং অন্যদেরকে আকৃষ্ট করতেছে। এতে আমি জানাবো যে প্রশাসন যেন এটার ব্যবস্থা গ্রহণ করে। এবং ধন্যবাদ। আমার হাতের বামে একটু যেতে চাই, জানার চেষ্টা করব এখানে সামাজিক নিরাপত্তার কি অবস্থা। আপনার অনেক শীত সম্ভবত আপনাদের এই জেলায়, উত্তরের হিমেল হাওয়ায় বেশ জুবুথুবু অবস্থা সবারই। আপনার কি অবস্থা, মাদক এবং সন্ত্রাসের কি পরিস্থিতি? আপনার সামাজিক নিরাপত্তা পাচ্ছেন কিনা ঠিক মতো প্রশাসনের পক্ষ থেকে? আচ্ছা, আমাদের এই এলাকাটা যেহেতু একটা বর্ডার এলাকা, আমরা 3 পাশ থেকে বর্ডারে ঘেরা, তো এখানে সাধারণত মাদক আসে, মাদকের এবং সবচেয়ে বেশি মামলা হয় এখানে পঞ্চগড়ে মাদককে নিয়ে। আর নিরাপত্তার যে বিষয়টা, সেই বিষয়টা হলো 5ই আগস্টের পর পুলিশের ভূমিকা নিয়ে সবাই একটু বিচলিত ছিল। পুলিশ আসলে সেভাবে কাজ করতে পারছে না পারার কারণে আসলে নিরাপত্তার বিষয়টা একটু সংকীর্ণ হয়ে আছে। জি, ধন্যবাদ। বেশ কয়েকটি অভিযোগ আসলো, বিশেষ করে মাদক সন্ত্রাস এই সমস্ত বিষয় নিয়ে অভিযোগ আসলো। আমরা এখানে একজন আইনজীবীকে পেয়েছি, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে মাদকের বিষয়ে অভিযোগ আসলো, প্রশাসনের নিষ্ক্রিয়তার বিষয়ে কিন্তু অভিযোগ এসেছে যে প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট যে ব্যবস্থা গ্রহণ সেটা আসলে নেওয়া হয় না। আপনার কি মনে হয়? আপনারা বিশেষ করে জানেন যে আমাদের পঞ্চগড় এটা 3 পাশ থেকেই ভারত বেষ্টিত, এবং আমাদের যে দুটো প্রতিবেশী রাষ্ট্র, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে বার্মা, এই দুটো দেশ থেকে আমরা সবচেয়ে বেশি যেটা পাই সেটা হচ্ছে যে মাদক আর হচ্ছে ইয়াবা। এই বেশ কয়েক দিক থেকে সীমান্তবর্তী জেলা এটি। পুরা 3 পাশ থেকে এটা হচ্ছে আপনার ভারত আর কি, আর ফেন্সিডিল নামটা আমরা জানি। তো ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসন কিন্তু এই মাদকের বিষয়ে, বাল্যবিবাহের বিষয়ে অনেকগুলো একেবারে আপনার একদম রুট পর্যায়ে চলে গেছে। ইউনিয়ন থেকে শুরু করে গ্রাম পর্যায়ে গিয়ে তারা নানা রকম সেমিনার করতেছে, এবং আমাদের যে প্রশাসন, এই প্রশাসন কিন্তু ব্যাপকভাবে এটার প্রতি এখন তৎপর। একই সাথে যে জামিনের যে বিষয়, মাদকের মামলায় কিন্তু আদালত এত সহজে জামিনও দেয় না, হ্যাঁ, এবং তাদেরকে খালাসও খুব সহজে দেয় না, এবং তাদের প্রবেশনের একটা কিছু ক্ষেত্রে ব্যবস্থা আছে। তো মাদকের যদিও একটা ব্যাপক প্রভাব ছিল, এই প্রভাবটা ইতিমধ্যে 1 বছরে কিন্তু অনেকাংশেই কমে এসছে আর কি। জি, ধন্যবাদ। তিনি দাবি করছেন যে অনেকটাই মাদক এবং সন্ত্রাসের যে বিষয়টি আসলে সেটি কমে এসেছে। আমরা চাই সেটি কমে আসুক। সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে যিনি জনপ্রতিনিধি হয়ে আসবেন তিনি যেন এই বিষয়গুলো কঠোর হস্তে দমন করেন, এই মর্মে আসলে এখানকার মানুষ দাবি তুলছেন। একটু কথা বলতে চাই, এই যে আপনাদের এখানে যে বন্দর রয়েছে, সেই বন্দরটি পড়ে আছে, অকেজো হয়ে পড়ে আছে, এটি আসলে কেন, কতদিন ধরে পড়ে আছে? এই বন্দরটি দীর্ঘদিন ধরেই পড়ে রয়েছে। এই বন্দরটি বিগত 16 বছর ধরে যারা ক্ষমতায় ছিল তারা এই বন্দরের দিকে নজরদারি করেনি। তবে আমি আশা করব যে আগামীতে যারা
পঞ্চগড়ে নির্বাচিত হবে তারা যেন এই বন্দরটি সংস্কার করে। আর আমাদের পঞ্চগড়ের মূল যে মানে দাবিটি এটি দরিদ্র এবং বেকার সমস্যা কিন্তু বেশি। অতএব আমাদের পঞ্চগড়ে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় তাহলে এই যে হতদরিদ্র মানুষ যারা বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু কর্মসংস্থান খুঁজে, তবে আমি আশা করব যেন এই পঞ্চগড়ের মানুষের জন্য যেন পঞ্চগড়ে একটা কর্মসংস্থান জন্য শিল্প কলকারখানা বা উন্নত কোনো ব্যবস্থাপনা হলে অনেক ভালো হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আমার সহকর্মীর কাছে যেতে চাই। এই যে নানাবিধ যে সমস্যাগুলো উঠে আসলো, অর্থাৎ এই যে বাংলাবান্ধা যে বন্দর রয়েছে সোহাগ, এই বাংলাবান্ধা বন্দর কেন বন্ধ হয়ে আছে, কেন এটিকে আসলে কাজে লাগানো যাচ্ছে না? আচ্ছা, প্রথমে বলে রাখি যে এটা 4 দেশীয় স্থলবন্দর। এখান থেকে কিন্তু বাংলাদেশ থেকে ভারত, নেপাল এবং ভুটানের সাথে ব্যবসায়িক কার্যক্রম হচ্ছে। তো আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে এখানে তারা বলছেন যে বিভিন্ন রকম উদ্যোগের অভাব রয়েছে, যার কারণে কিন্তু এটাকে সেভাবে সচল করা যাচ্ছে না। এখানে শুধু পাথর নির্ভরশীল হয়ে পড়েছে বন্দরটি ভারত এবং ভুটান থেকে। কিন্তু আমরা জানি যে এছাড়া অন্যান্য যে পণ্য, সে পণ্য কিন্তু আমদানি করা হয় না এই বন্দর দিয়ে। না, এই ওইসব পণ্য আমদানি হয় না, তবে মাঝে মধ্যে নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য প্রয়োজন সেগুলো চাহিদা অনুযায়ী আমদানি হচ্ছে। তবে অভিযোগ আছে সেগুলোতেও একটা মাঝে মধ্যে ঘাটতি, মানে সংকট তৈরি হচ্ছে, বাধা সৃষ্টি হচ্ছে। জি, ধন্যবাদ। আমরা পর্যটন খাত নিয়ে কথা বলতে চাই, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা সহ হিমালয় কন্যা খ্যাত এই যে পঞ্চগড় জেলা, প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু এখানে দেখতে আসেন। অর্থাৎ পর্যটন খাতকে আরও সমৃদ্ধ কিভাবে করা যায় এবং কি কি সমস্যা আছে এই খাত নিয়ে আপনারা একটু বলবেন যে আপনাদের এখানে যে সমস্যাগুলো রয়েছে, অর্থাৎ পর্যটন, আপনারা যেখানে মানুষ জেলার বাইরে থেকে যারা এখানে ঘুরতে আসেন, ভ্রমণ করতে আসেন, তারা কি ঠিকমতো এখানে ভ্রমণ করতে পারেন? কি কি বিষয়ে আরো উন্নয়ন করা উচিত এই সেক্টরে? এখানে পর্যটকদের ভালো করে মানে একটা ব্যবস্থা করার দরকার। আরও কি কি সমস্যা আছে সেখানে গেলে? সেখানে গেলে পর্যটকগুলো ভালো থাকার জায়গা পায় না, একমাত্র নিরাপত্তা পায় পর্যটকরা সেরকমভাবে নিরাপত্তা পায় না। একটা নিরাপত্তার ব্যবস্থা করার দরকার ওনাদের জন্য, আর আরো অনেক কিছু করার দরকার নিরাপত্তার জন্য। তাহলে সবাই এখানে আসতে পারে। হ্যাঁ, বাইরের দেশ থেকেও আসতে পারে, অনেক ডিস্ট্রিক্ট থেকেও আসে, কিন্তু তাদের জন্য নিরাপত্তার একটা ব্যবস্থা করার দরকার। জি, ধন্যবাদ। পর্যটকদের নিরাপত্তার বিষয়ে তিনি কথা বলছিলেন। আরও একজনের সাথে কথা বলতে চাই। এখানে তো হাজার হাজার মানুষ ঘুরতে আসেন আপনাদের এই জেলায়, কি কি সমস্যা আছে পর্যটন খাতে? আসসালামু আলাইকুম, আমি পঞ্চগড় রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন থেকে বলতেছি। এজেন্ট রাজপুর শুনতে আমি অর্থ সম্পাদক। এই পর্যটকগুলো আমাদের পঞ্চগড়ের শহরে আসতেছে, তারা এই বাইপাস রোড না থাকার কারণে একটা রোডের জন্য খুব ঝামেলা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। এইটাতে সড়ক দুর্ঘটনায় অনেক শ্রমিক এবং অনেক মানুষ যাত্রা মারা যায়। এইটার জন্য পর্যটক এখানে আসতে চাচ্ছে না এবং থাকার ব্যবস্থা ঠিক মতন নাই। আশা করি আমার জেলা প্রশাসক যেন সেনা আমাদের একটা ব্যবস্থা করে দেয় এবং আমাদের যে শ্রমিক যারা আছি, আমরা যে জীবিকা অর্জন করতেছি এই ইস্কামেন শ্রমিক ইউনিয়ন থেকে আমরা যারা সদস্য আছি, আমরা খুব অভাব। এই অভাবের জন্য আমাদেরকে সরকার এবং আমাদের জেলা প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে। ঠান্ডার জন্য আমরা বয়স্ক মানুষগুলো গাড়ি চালাতে পারতেছি না। ধন্যবাদ। আপনাদের কাঙ্ক্ষিত যে উন্নয়ন সেটা আসলে হবে, এখানকার মানুষ আশায় বুক বাঁধছেন। আমরা একটু কথা বলতে চাই, আপনাদের কি কি সমস্যা আছে, আপনারা কি মনে করছেন সামনে নির্বাচন, আপনাদের চাহিদা কি? আসসালামু আলাইকুম, আপনার ধন্যবাদ। আমার পঞ্চগড় জেলায় আমার বাড়ি, কিন্তু আমার চাকলা ইউনিয়নে। এখান থেকে 130 টাকা ভাড়া দিয়ে আসতে হয়েছে। আমাদের সমস্যা হলো স্বৈরাচার সরকারের আমলে যা কিছু হয়েছে হোক, আমাদের পরিত্য আমার একটা পা নাই, আমি কিন্তু পঙ্গু মানুষ। আমাদের ছেলে মেয়ে পরিবারে আমি 6 জন খুব কষ্টকর হিসাবে চলি। মানুষের দ্বারে দ্বারে আমি ভিক্ষুকে। কাঙ্ক্ষিত উন্নয়ন যেন হয় এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর, সেটি দাবি। আমরা আরও একজনের সাথে ছোট্ট করে কথা বলবো। আপনাদের কি কি সমস্যা আছে, দুই কথায় বলতে পারেন। স্যার, আমার একটা সুন্দর মেডিকেল চাই। আমার রোড অ্যাক্সিডেন্টে আমার পাওটা হারাই ফেলেছি। একটা মেডিকেল আর একটা মধ্যে সুন্দর ডাক্তার যদি হয় তাহলে আমার পাওটা হারাইতাম না। পাওটা ইনফেকশন হয়, আমার পাওটা কাটে ফেলা লাগছে স্যার। অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ এই যে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে, নানাবিধ সমস্যার কারণে তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে, যে স্বাস্থ্য খাত যেন উন্নয়ন হয়, শিক্ষা ব্যবস্থা যেন উন্নয়ন হয়, সব মিলিয়ে সেই বিষয়টি তারা আসলে বারবার করে বলার চেষ্টা করছেন। এবং তারা বলার চেষ্টা করছেন যে পর্যটন খাত সহ কর্মসংস্থানের যেন এই জেলায় ব্যবস্থা হয়। সামনে যিনি নির্বাচিত আসবেন জনপ্রতিনিধি, তিনি যেন সর্বাগ্যে এই বিষয়গুলো আসলে সমস্যা সমাধান করেন বলে এখানকার মানুষ আশায় বুক বাঁধছেন, দাবি তুলছেন। এই ছিল আজকে পঞ্চগড়ের সামনে যে মানুষের যে ভোট ভাবনা, সেই ভোট ভাবনার কথা। আগামীকাল থাকবো ঠাকুরগাঁয়ের মানুষের ভোট ভাবনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।